নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলায় পর্ষদের মেগা উত্তর। এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও র্যাঙ্ক জাম্পিং নিয়ে আদালতে ঝড়। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলার শুনানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ১১ নভেম্বর ২০২৫ তারিখের শুনানিতে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পর্ষদের অবস্থান স্পষ্ট করেন। বিচারপতি মূলত দুটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করার নির্দেশ দেন: নিয়োগ প্রক্রিয়ায় এস বসু রায় অ্যান্ড কোম্পানির ভূমিকা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জমা দেওয়া চার্জশিটের জবাব। অ্যাডভোকেট জেনারেল জানান যে ৪ অক্টোবর ২০১৬ তারিখে একটি বোর্ডের রেজুলেশনের মাধ্যমে এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে কিছু প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এই প্রক্রিয়াটা কিন্তু ছিল অত্যন্ত গোপনীয়। এর মধ্যে প্রায় ১,২৫,০০০ প্রার্থীর আবেদনপত্র বাছাই, জেলাভিত্তিক তালিকা প্রস্তুত করা, ইন্টারভিউর জন্য তালিকা ও অ্যাটেন্ডেন্স শিট তৈরির মতো কাজ অন্তর্ভুক্ত ছিল। এজি জোর দিয়ে বলেন যে এই কোম্পানিকে প্রার্থীদের মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ওদের কাজ ছিল সম্পূর্ণ প্রশাসনিক এবং সহায়তামূলক। সিবিআই চার্জশিটের জবাবে এজি জানান এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে শুধুমাত্র প্রিন্টিং এবং ফরম্যাট তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়েছিল। শুনানিতে বিচারপতি রুল 7-এর প্রসঙ্গ তুললে এজি প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও পরে তথ্য প্রমাণ দাখিল করে বলেন যে আবেদনপত্র স্কুটিনির জন্য ডিআই, এসআই এবং এআই আধিকারিকদের নিয়ে সাব কমিটি গঠন করা হয়েছিল। এস বসু রায় অ্যান্ড কোম্পানির উপর এই দায়িত্ব ছিল না। এই তথ্যের ভিত্তিতে বিচারপতি এই সিদ্ধান্তে উপনীত হন যে সংস্থাটি শুধুমাত্র প্রস্তুতির কাজ করেছিল, মূল্যায়নের নয়। এজি বালুরঘাটের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন যে ইন্টারভিউ প্রক্রিয়া সাব কমিটিগুলিই পরিচালনা করত। এর জন্য স্থানীয় স্কুল কর্তৃপক্ষ, পুলিশ এবং ডিএম বা ডিআইকে নোটিশ দেওয়া হয়েছিল, যা প্রমাণ করে যে মূল্যায়নের সঙ্গে এস বসু রায় অ্যান্ড কোম্পানি যুক্ত ছিল না। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাখিল করা বিভিন্ন তথ্যকে ভুল সাবমিশন বলে আখ্যা দেন এজি। তিনি কয়েকটি উদাহরণ তুলে ধরেন, যেমন প্যারা 10, যে 4 জন প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে তাঁরা প্রশিক্ষিত এবং 2018 সালের আদালতের নির্দেশেই চাকরি পেয়েছিলেন। প্যারা 11, কিছু প্রার্থী যাদের বোর্ড টার্মিনেট করেছিল তাঁরাও পরবর্তীকালে আদালতের নির্দেশে চাকরি ফিরে পান। এজি আরও জানান 94 জন প্রার্থী যারা অন্য রাজ্য থেকে বা টেট পাস না এবং 84 জন প্রার্থীর প্যারা 17 অধিকাংশই আদালতের নির্দেশেই চাকরিতে বহাল আছেন। র্যাঙ্ক জাম্পিংয়ের প্রসঙ্গে আইনজীবী জানান যে এটি মূলত জেলা কোড নম্বরের কারণে ঘটেছে। যেমন পুরুলিয়ার কোড 17, সাবির আহমেদ নামে এক প্রার্থী বেশি শূন্য পদের জন্য অন্য জেলায় আলিপুরদুয়ারে আবেদন করেন। তাঁদের ট্রেড রোল নম্বর 1 হওয়ায় এটিকে র্যাঙ্ক জাম্পিং বলে মনে হলেও এটি আসলে ভিন্ন জেলার ভিন্ন কাট অফের ফল। প্যানেল প্রকাশ নিয়ে বিতর্কের জবাবে এজি বলেন মামলাকারীরাই তাঁদের রিট আবেদনে প্যানেল জমা দিয়েছিলেন। যদিও আবেদনকারীদের আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি দাবি করেন সেটি মেরিট লিস্ট ছিল, রাজ্যভিত্তিক প্যানেল নয়। এজি পাল্টা দাবি করেন যে বোর্ড ডিপিএসসির মাধ্যমে প্যানেল প্রকাশ করে তা দেওয়ালে টাঙিয়ে দিয়েছিল। শুনানির শেষে মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর একটি মন্তব্য এবং তরুণজ্যোতি তেওয়ারির 5,000+ প্রার্থীর জন্য চাকরির আবেদন মামলাটিতে এক নতুন মাত্রা যোগ করেছে। মামলার পরবর্তী শুনানির দিকে এখন সকলের নজর।